আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ 18 বছর পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা। পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। উদ্ধার ২৬ মরদেহের মধ্যে ২৩টি স্বজনদের কাছে হস্তান্তর, কয়েকজনের দাফন সম্পন্ন। দুদকের মামলায় গ্রেফতার ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ নেওয়া হচ্ছে ঢাকার সিএমএম আদালতে। পাল্টাপাল্টি হামলায় এখনো অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, ইরানের নীতি নির্ধারণে মূল ভূমিকায় বিপ্লবী গার্ড বাহিনী, তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা জানাতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী ও পরিচিতজনরা। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। পৌর এলাকার মর্জিনা খাতুনের জানাজা শেষে সকালে জুগিয়া গোরস্থানে দাফন করা হয়। ঢাকায় বসবাসরত চিকিৎসক মেয়ের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার মর্জিনা খাতুন। দুর্ঘটনায় নিহত খোকসার বাসিন্দা আয়েশা সিদ্দিকার জানাজা শেষে সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই উপজেলার শিশু ইসরাফিল ও রাজীব বিশ্বাসের শেষকৃত্য। উনি অফিস শেষ করে ওনার দুটো মেয়ে ঢাকাতে থাকে, সেই ঢাকার ওনার মেয়ের বাসায় যাচ্ছিল। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে ২৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান, তবে কারো নিখোঁজ হওয়ার খবর মিললে আবারও তল্লাশি শুরুর কথা জানিয়েছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী সহ পন্টন থেকে পড়ে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিকভাবে কয়েকজন ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী ডুবে যান। প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার করা হয়। একে একে উদ্ধার করা হয় মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে যাত্রী ছিল ৪০ থেকে ৪৫ জন। ফেরিতে ওঠার আগে কয়েকজন নিচে নামলেও বাকিরা ছিলেন ভেতর। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 18 বছর পর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ। যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন হাজারো দর্শনার্থী। প্যারেডে অশ্বারোহী হয়ে নেতৃত্ব দেন প্যারেড অধিনায়ক ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। রাষ্ট্রপতির অনুমতি নিয়ে শুরু করেন কার্যক্রম। সশস্ত্র সালাম সহ অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। শুরুতেই বীর মুক্তিযোদ্ধারা দুটি খোলা ট্রাকে চড়ে অংশ নেন। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, জেল পুলিশ, নারী কন্টিনজেন্ট সহ বিএনসিসির সদস্যরা অংশ নেন। ৩ বাহিনী প্রধান, মন্ত্রী পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দেশি বিদেশি অতিথিরা। প্রশিক্ষিত ডগ স্কোয়াড ও অশ্বারোহী দলও অংশ নেয় প্রদর্শনীতে। তাছাড়া বাংলাদেশের পতাকা, ৩ বাহিনীর পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকা বহন করে প্যারাট্রুপাররা অবতরণ করেন। কুচকাওয়াজে যুক্ত হয় যান্ত্রিক বহরও। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র ও উন্নত প্রযুক্তির নানা সরঞ্জামও ছিল বহরে। বিশেষভাবে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের সমরাস্ত্র ও প্রতিরোধ ব্যবস্থা প্রদর্শিত হয়। একসময় শান্ত আকাশ হয়ে ওঠে এক বিশাল শৈল্পিক রণক্ষেত্র। বাংলার আকাশকে মুক্ত রাখার এক মূর্ত প্রতীক হয়ে আসে হেলিকপ্টার। বিমান বাহিনীর চোখ ধাঁধানো অ্যারোবেটিক শো ছিল অন্যতম আকর্ষণ। সুপারসনিক যুদ্ধ বিমান MiG-29 এর গর্জন জানান দেয় শক্তিমত্তা। সালাম দেওয়ার মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো দেশ। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদের আত্মত্যাগ স্মরণ করে খানিকটা নীরবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল
শেখ মামুন খালেদকে নেওয়া হচ্ছে আদালতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, কোন কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, পুলিশ কতদিনের রিমান্ড চাইতে পারে, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় মূলত আজকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আনা হয়েছে ডিজিএফ এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালিদকে। যদিও তিনি এখন আদালতের হাজতখানাতে রয়েছে, 3টার সময় আদালত বসলে তাকে এজলাসে নেওয়া হবে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় মিরপুর এলাকায় তার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মাঠে নেমে অস্ত্র হাতে সেখানে ছাত্র জনতার উপর হামলা করা হয়। এই অভিযোগটি মূলত এই মামলার এজাহারে নিয়ে আসা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 5 আগস্টের পরে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে সেখানে জলসিঁড়ি আবাসন প্রকল্পের দুর্নীতির মামলা, পাশাপাশি 1/11 সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড, সেই বিষয়টি নিয়ে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। যদিও এখন এজলাস এখনো বসেনি, শুরু হলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে তার বিরুদ্ধে আর কোন কোন অভিযোগ আনা হয়। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট অব্যাহত আছে, তবে তেলের জন্য লাইন আগের তুলনায় কম। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন রশিদ, তিনি আছেন বিজয় সরণিতে। হুমায়ুন, আজকে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? লোপা, আমি কিছুক্ষণ আগে বিজয় সরণি ছিলাম, এখন আমি আছি মহাখালীর একটি পেট্রোল পাম্পে, ফিলিং স্টেশনে। এখানে সকাল থেকেই জ্বালানি তেল যে সরবরাহ, সেই সরবরাহ বন্ধ ছিল, কিন্তু বাইকার এবং প্রাইভেট কার চালক যারা, তাদের চাপে পড়ে 2টার পর থেকে এখানে সীমিত পরিসরে আসলে যে জ্বালানি তেল সেটি সরবরাহ করা হচ্ছে। একজন বাইকার সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত তেল নিতে পারছেন, যেটি 2 থেকে 2.5 লিটারের মতো তারা নিতে পারছেন। এখানকার বাইকার এবং যারা কিনা পেট্রোল পাম্প মালিক বাইকার, তারা বলছেন যে আজকে ঢাকা শহরে জ্বালানি তেলের যে সরবরাহ সংকট সেটি আরো তীব্র হয়েছে। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল এবং তারা আসলে বারবার এক একটা ফিলিং স্টেশনে গিয়ে তেল না নিয়ে। শীর্ষ সব নেতাকেই হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো বর্তমানে কে পরিচালনা করছে ইরানকে। কারণ এখনো জনসম্মুখে আসেননি সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বর্তমানে সবচেয়ে প্রভাবশালী। সরকারের উচ্চ পদে সাবেক কমান্ডাররা আসেন। যুদ্ধ পরিচালনার পাশাপাশি কূটনৈতিক সিদ্ধান্তেও প্রভাব রয়েছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডারও। প্রায় 1 মাসের যুদ্ধে হত্যার শিকার হয়েছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবুও অটল আপোষহীন ইরান। যুদ্ধের মধ্যেই মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটি। শূন্যস্থান পূরণ হয়েছে অন্যদেরও। তবে প্রশ্ন উঠছে, ইরানকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে কে বা কারা? পশ্চিমা গণমাধ্যম বলছে লোকচক্ষুর আড়ালে থাকা মুজতাবা নন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে মূলত আইআরজিসি। যুদ্ধ পরিচালনা থেকে কূটনৈতিক পদক্ষেপ, সবকিছুতেই তাদের প্রভাব।